হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর হাসানাত। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমি রেগুলেশন অফ রেসপিরেশনের ফার্স্ট লেকচারে আমি নিউরাল রেগুলেশন নিয়ে কথা বলবো। এটার সেকেন্ড লেকচারে কেমিক্যাল রেগুলেশন নিয়ে কথা বলবো। তো চলুন আমরা নিউরাল রেগুলেশন নিয়ে কথা বলি। আমরা জানি ডিউরিং ইন্সপিরেশন এবং এক্সপিরেশন যে আমাদের যে রেসপিরেটরি মাসেলগুলো একবার কন্ট্রাক্ট করতেছে, একবার রিল্যাক্স করতেছে রিদমিক্যালি। হ্যাঁ, যেমনটি হার্টের আমরা জানি যে কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, তারাও কিন্তু রিদমিক্যালি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে। কিন্তু কার্ডিয়াক মাসেল যে স্মুথ মাসেল, সেখানে তাদের নিজস্ব এসএ নোড আছে। হ্যাঁ, তাহলে রেসপিরেটরি মাসেল এরা তো স্কেলিটাল মাসেল, এখানে তো কোনো এসএ নোড নাই। হ্যাঁ, তাহলে এরা ইলেকট্রিক্যাল ইম্পালসটা, এই যে রিদমিক্যাল যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা কোথায় পাবে? অ্যাকচুয়ালি তাদের যে রিদমিক্যাল এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, এটা সোমাটিক নার্ভের মাধ্যমে রেসপিরেটরি মাসেলের আসবে এবং এই ইম্পালসটা মেইনলি জেনারেটেড হবে মেডুলা। তাহলে এই যে রিদমিক্যাল যে পেসমেকার অ্যাক্টিভিটিটা কোথায় আছে? মেডুলা, তাই না? এখানে তো আর এসএ নোড নেই। তাহলে এখানের যে পেসমেকিং সেল সেটা থাকবে হচ্ছে মেডুলাতে। এখন ব্রেইন স্টিমের বিশেষ করে পন্স এবং মেডুলাতে দেখা যাচ্ছে যে সেভারাল গ্রুপস অফ ইন্টারকানেক্টেড নিউরনস আছে। তারা বাইল্যাটারালি সেখানে অবস্থিত এবং এই সেন্টারগুলি কিন্তু ফাইনালি যে এই যে রিদমিক যে ডিসচার্জ, মেডুলা থেকে যে রিদমিক্যাল যে ডিসচার্জটা হচ্ছে বা রিদমিক্যাল যে সিগন্যালটা আসতেছে রেসপিরেটরি মাসেলে, সেটাকে রেগুলেট করবে। তাহলে এই যে রেগুলেটরি সেন্টারগুলা, গ্রুপস অফ নিউরন যাদেরকে আমরা বলতেছি, যারা ব্রেইন স্টিমের বিভিন্ন পার্টে অবস্থিত, এদেরকে আমরা বলতেছি যে রেসপিরেটরি সেন্টার। এবং এই রেসপিরেটরি সেন্টারগুলো মেইনলি অটোমেটিক্যালি রেসপিরেশনকে কন্ট্রোল করবে। তাহলে একটা নিউরাল রেগুলেশনের ভিতরে একটা কন্ট্রোল আছে অটোমেটিক কন্ট্রোল, ওকে, আর একটা আছে আমরা ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারি। তাহলে দেখা যাক নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশনের প্রথমে আমি বলছি যে ব্রেইন স্টিমের যে কন্ট্রোল বা যে রেসপিরেটরি সেন্টার যে রেগুলেট করছে, এটাকে আমরা বলবো অটোমেটিক কন্ট্রোল। আর একটা হচ্ছে ভলেন্টারি কন্ট্রোল। ভলেন্টারি কন্ট্রোল হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা সেরিব্রাল কর্টেক্স থেকে আমরা একটা ভলেন্টারি সিগন্যাল, এটা ডিসেন্ডিং যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে আমরা ফাইনালি যে রেসপিরেটরি মাসেলে সেন্ড করে সেখানে রেসপিরেটরি মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে কন্ট্রোল করতে পারি, অ্যান্ড দেয়ার বাই উই ক্যান কন্ট্রোল দ্য রেসপিরেশন ভলেন্টারিলি। যেমন আমরা চাইলে ভলেন্টারিলি হাইপার ভেন্টিলেশন করতে পারি, আবার চাইলে কিছু সময়ের জন্য ব্রেথ ভলেন্টারি হাইপোভেন্টিলেট করতে পারি বা ব্রেথটাকে হোল্ড করে রাখতে পারি। তবে ব্রেথ হোল্ডিং আপ টু এ সার্টেন পয়েন্ট পর্যন্ত আমরা পারবো, কারণ এরপরে ব্রেথ হোল্ড করে রাখলে দেখা যাচ্ছে ব্লাডের যখন কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে ডিউ টু স্টিমুলেশন অফ সাম কেমিক্যাল, ফাইনালি আমাদের একটা আনরেজিস্টেবল ডিজায়ার ডেভেলপ করবে ফর রেসপিরেশন। সো এট দ্যাট মোমেন্ট উই হ্যাভ টু উইথড্র দ্য ভলেন্টারি ইনহিবিশন। ওকে, সো ভলেন্টারি কন্ট্রোল নিয়ে আর বেশি কথা আমরা বলবো না, জাস্ট এতটুকু বলতে চাই যে আমরা 30 সেকেন্ডের মতো চাইলে ব্রেথ হোল্ড করে রাখতে পারি, একেবারে কমপ্লিট সিজ করে রাখতে পারি। কিন্তু 30 সেকেন্ড পরে দেখা যাচ্ছে যখন কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে বেড়ে যাচ্ছে, তখন এই কেমিক্যাল স্টিমুলেশন বা হাইপোক্সিয়ার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই কেমিক্যাল স্টিমুলেশনের কারণে আমরা তখন আনরেজিস্টেবল ডিজায়ার ডেভেলপ করব রেসপিরেশন, এবং তখন আমরা ভলেন্টারি ইনহিবিশন উইথড্র করতে বাধ্য হব। ওকে, সো ইউজুয়ালি 30 সেকেন্ড পর্যন্ত আমরা এটা ধরে রাখতে পারি। তো মূলত আজকে আমাদের যে ব্রেইন স্টিম কন্ট্রোল বা অটোমেটিক কন্ট্রোল নিয়ে আমি আজকের লেকচারে আমার মেইন আলোচনা। তো চলুন আমরা অটোমেটিক কন্ট্রোল নিয়ে আলোচনা করি। তো শুরু থেকেই বলেছি এই যে অটোমেটিসিটি বা এই অটোমেটিক সিগন্যাল জেনারেশন হচ্ছে, এটা কোথায়? এটা মেডুলাতে জেনারেট হবে। সেখানে একটা কমপ্লেক্স আছে, তার নাম হচ্ছে প্রি বডজিঙ্গার কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ভিতরে কিছু স্পেশাল সেল থাকে যাদের আসলে পেস মেকিং ক্যাপাবিলিটি আছে, আমরা পেস মেকার সেলস অফ রেসপিরেশন বলবো। প্রতিটা পেস মেকার সেলেই স্পেশাল কিছু ক্যাটায়ন চ্যানেল থাকে, যে ক্যাটায়ন চ্যানেল দিয়ে পজিটিভ আয়ন এন্ট্রি করে এবং আলটিমেটলি কিন্তু ডিপোলারাইজেশন শুরু হয় এবং ইম্পালস তৈরি হয়।
তো এরকম কিছু পেসমেকার সেলস আছে, বা এগুলোকে আমরা বলবো পেসমেকার সেলস অফ রেসপিরেশন, অথবা বলতে পারি যে রেসপিরেটরি কন্ট্রোল প্যাটার্ন জেনারেটর, বা অনেকে বলে সেন্ট্রাল প্যাটার্ন জেনারেটরও বলে। তাহলে এটা কোথায় আছে? প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স। প্রি বর্জিঙ্গার কমপ্লেক্সটা কোথায় আছে দেখেন, is located on either side of the medulla between nucleus ambiguous and lateral reticular nucleus। হ্যাঁ, এই দুইটা নিউক্লিয়াসের মাঝখানে, মেডুলার যে নিউক্লিয়াস এম্বিগাস এবং ল্যাটারাল যে রেটিকুলার নিউক্লিয়াস, দুটোর মাঝখানে থাকবে হচ্ছে এদের অবস্থান, যে প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স থেকে। তো the rhythmic respiration is initiated by this synaptically coupled neuron। তাহলে এইখানকার যে পেসমেকার সেল তারা কিন্তু আবার সিনাপটিক্যালি কি কাপল, এবং তারা কিন্তু মেডুলারি যে আদার যে সেন্টার আছে যেমন ডিআরজি ভিআরজি তাদের সাথে কিন্তু কানেক্টেড। ওকে, এবং এখান থেকেই মেইনলি যে এই যে রিদমিক্যাল রেসপিরেটরি যে ডিসচার্জ সেটা ইনিশিয়েট হচ্ছে। ওকে, and they produce this rhythmic discharge in the phrenic nerve, hypoglossal nerve, intercostal nerve। তাহলে এখান থেকে এই যে রিদমিক ডিসচার্জটা কোথায় যাবে? ফ্রেনিক নার্ভে যাবে, হাইপোগ্লোসাল নার্ভে যাবে, ইন্টারকোস্টাল নার্ভে যাবে। আপনারা জানেন যে ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ এটা রেসপিরেটরি মাসেলে সাপ্লাই দিবে, তাই না? আর হাইপোগ্লোসাল নার্ভ এর সাপ্লাই যাবে টাঙ্গে, মেইনলি টাঙ্গকে কন্ট্রোলের মাধ্যমে ডিউরিং রেসপিরেশন যে এয়ারওয়ে রেজিস্ট্যান্স এটাকে কন্ট্রোল করবে। ওকে, আচ্ছা, এখানে আমি প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স থেকে একটা রিলেটেড ফার্মাকোলজির একটা পয়েন্ট বলবো, যেটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। এই প্রি বর্জিঙ্গার কমপ্লেক্সে যে পেসমেকার সেল আছে বা নিউরন আছে, এর সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর আছে, যেমন সাবস্টেন্স পি এর জন্য রিসেপ্টর আছে, ট্যাকিকাইনিন একটা সাবস্টেন্স আছে তার রিসেপ্টর আছে, 5-HT4 একটা হিস্টামিন রিসেপ্টর আছে, আর একটা আছে অপিওয়েড রিসেপ্টর আছে। তো এটা এই অপিওয়েড রিসেপ্টর এবং এই যে H4 রিসেপ্টর, এটা নিয়ে আমি একটু বলবো। আমরা জানি অপিওয়েড খুবই একটা ইম্পর্টেন্ট অ্যানালজেসিক, আমরা জানি অপিওয়েড অ্যানালজেসিক, যেমন খুব টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে মরফিন, সেটা খুব স্ট্রং পেইন কিলার হিসেবে এটা ব্যবহৃত হয়, স্পেশালি পোস্ট অপারেটিভ পেশেন্টদেরকে এটা ব্যবহার করে, অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেইন রিলিফের জন্য ব্যবহার করে। তবে একটা প্রবলেম হচ্ছে এই অপিওয়েড অ্যানালজেসিক্স এর এই ড্রাগগুলো যখন অ্যাপ্লাই করা হয় তখন যেহেতু এই প্রি বর্জিঙ্গারেও এই অপিওয়েড রিসেপ্টর আছে, সো এই অপিওয়েড ড্রাগগুলো এখানে গিয়ে বাইন্ড করে প্রি বর্জিঙ্গার কমপ্লেক্সে যে পেসমেকার সেলকে তারা ইনহিবিট করবে, এটা ডিপ্রেস করবে, অর্থাৎ আলটিমেট রেজাল্ট ইজ রেসপিরেটরি ডিপ্রেশন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ অপিওয়েড অ্যানালজেসিক ইজ এ রেসপিরেটরি ডিপ্রেশন। আপনারা যখন ফার্মাকোলজি পড়বেন তখন দেখবেন, যখন এই অপিওয়েড অ্যানালজেসিক্স নিয়ে আলোচনা করবেন সেখানে আপনারা পাবেন এরা রেসপিরেটরি ডিপ্রেশন করে। সো ইট ইজ দ্য মেকানিজম। ওকে, তবে এইটাকে এই রেসপিরেটরি ডিপ্রেশন এই যে অ্যাডভার্স ইফেক্টটাকে ওভারকাম করার জন্য আমরা একটা এই 5-HT রিসেপ্টরটাকে আমরা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যে 5-HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করলে অনেকটাই এই যে অপিওয়েডের যে রেসপিরেটরি ডিপ্রেসিভ যে ইফেক্ট সেটাকে আমরা ওভারকাম করতে পারি। সো এগুলা আপনারা আরো ডিটেইল পড়বেন, আমি জাস্ট একটা আপনাদেরকে লিংকটা ধরাই দিলাম। এখন আমি চলে যাচ্ছি আলটিমেটলি প্রি বর্জিঙ্গার থেকে যে রিদমটা অটোমেটিসিটিটা ডেভেলপ করলো, যে অটোমেটিক যে সিগন্যালটা জেনারেট হলো, এইটা আলটিমেটলি কোথায় যাবে? আমি বললাম যে ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ এবং হাইপোগ্লোসাল নার্ভের মাধ্যমে আলটিমেটলি সাপ্লাই দিবে। তবে এই যে আউটপুটটাকে ফাইনালি মডিফিকেশন করে বা ইন্টিগ্রেশন করে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট সেন্টার যেটা মেডুলাতে অবস্থান, সেটাকে বলা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। তারাই হচ্ছে ফাইনাল এটাকে ইন্টিগ্রেশন করে আউটপুট সিগন্যাল থেকে একটা ইন্টিগ্রেটেড আউটপুট, যেটাকে আমরা র্যাম সিগন্যাল বলি, সেটা কিন্তু আলটিমেটলি রেসপিরেটরি মোটর পাথওয়ে ফাইনালি এটা ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ এর মাধ্যমে রেসপিরেটরি মাসেলে সাপ্লাই করে। ওকে, তো এটা আমরা ডিটেইল আলোচনা করব যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, আর একটা মেডুলাতে আরেকটা সেন্টার আছে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। মেডুলাতে এই দুইটা সেন্টারের অবস্থান, ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। আর পন্সে একটা সেন্টার আছে সেটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, আরো একটা সেন্টার আছে সেটা অ্যাপনেস্টিক সেন্টার। তো প্রধানত এই তিনটা গ্রুপ অফ নিউরন, they are situated in different part of the brainstem, they will regulate the rhythmic respiration. Okay,
আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই যে সেন্টারগুলোর লোকেশন যদি আর একটু খেয়াল করি, যে ডিআরজি বা ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, ইট ইজ লোকেটেড ইন দ্য ডরসাল পোরশন অফ দ্য মেডুলা উইদিন দ্য ট্র্যাক্টাস সলিটেরিয়াস। এখানে ভাগাস নার্ভের যে একটা নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, তার ভিতরে এই নিউরনগুলি আছে। ওকে, আর তার সামনে থাকতেছে মেডুলার যে ভেন্ট্রোল্যাটারাল পার্টে থাকতেছে সেই সেন্টারটাকে আমরা বলছি যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। এই ডিআরজি বলেন ভিআরজি, এসব সেন্টারগুলো কিন্তু তারা কিন্তু বাইল্যাটারালি লোকেটেড। ওকে, তো এটা আমরা জাস্ট একটা সাইড থেকে দেখতেছি। আচ্ছা, তাহলে মেডুলারি দুইটা সেন্টার, ডিআরজি আর ভিআরজি, এই দুইটা সেন্টারকে আমরা বলবো মেডুলারি সেন্টার। আর পন্সের আপার পার্টে একটা সেন্টার আছে পন্টাইন সেন্টার, যেটা নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা অলরেডি বলেছি যে আপার পার্ট অফ দ্য পন্স, দ্য ডরসাল ইন দ্য সুপিরিয়র পোরশন অফ দ্য পন্স। আচ্ছা, লোয়ার পার্ট অফ দ্য পন্স আরেকটা সেন্টার আছে, সেটাকে আমরা বলি অ্যাপনেস্টিক সেন্টার, যেটা আমি এখানে মেনশন করি নাই। তো পন্টাইন সেন্টার বলতে আমরা দুইটা সেন্টারকে বলবো, নিউমোট্যাক্সিক সেন্টার আর অ্যাপনেস্টিক সেন্টার। আর মেডুলারি সেন্টার বলতে আমরা দুইটা বুঝবো, যেটা আপার পার্ট অফ দ্য মেডুলাতে আছে, সেটা হচ্ছে ডিআরজি আর একটা হচ্ছে ভিআরজি। এখন আমরা দেখে নেই যে এদের আসলে এই যে ডিফারেন্ট আমরা সেন্টারগুলি বললাম তাদের ফাংশনটা কি। ওকে, সো ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এটার আরেকটা নাম হচ্ছে ইনস্পিরেটরি সেন্টার। ওকে, কারণ হচ্ছে ফাইনালি যে মেডুলা থেকে যে সিগন্যালটা রেসপিরেটরি মোটর পাথওয়ে দিয়ে আসতেছে, সেটা আসলে এই ডিআরজিতে সেটা ইন্টিগ্রেটেড হয়ে ফাইনাল আউটপুটটা আসতেছে, এবং এই সিগন্যালটার নাম হচ্ছে র্যাম্প সিগন্যাল। ওকে, অর্থাৎ প্রি বোর্ড-জিঙ্গার কমপ্লেক্সে যে প্রথমে ইনিশিয়েট হলো সিগন্যালটা, খেয়াল করেন আমি যে জায়গাটা পয়েন্টটাকে হিট করতেছি, প্রি বোর্ড-জিঙ্গার কমপ্লেক্সে ইনিশিয়েট হলো। হ্যাঁ, ইনিশিয়েট হয়ে এটা তো আলটিমেটলি সিগন্যালটা যাবে ফ্রেনিক নার্ভ, আলটিমেটলি যে রেসপিরেটরি মোটর পাথওয়ে যাবে, কিন্তু যাওয়ার মধ্যে ডিআরজি সেটাকে এই সিগন্যালটাকে একেবারে ফাইনালি কি করবে, ইন্টিগ্রেট করে একটা আউটপুট দেবে মেডুলা থেকে। সেই আউটপুটটার নামই হচ্ছে ইনস্পিরেটরি র্যাম্প সিগন্যাল। ওকে, তো আগে ধারণা করা হতো প্রি বোর্ড-জিঙ্গার কমপ্লেক্সের অস্তিত্বটা আসলে পরে ইনভেনশন হওয়ার কারণে, বইতে যদি খেয়াল করেন তাহলে লেখা দেখবেন আপনারা, আমাদের যে গাইটন, সেখানে দেখবেন গাইটনে যে রেসপিরেটরি রিদম জেনারেট করতেছে ডিআরজি লেখা। ওকে, আর গ্যাননে খেয়াল করবেন সেখানে প্রি বোর্ড-জিঙ্গার কমপ্লেক্স। হ্যাঁ, তবে হ্যাঁ, ফাইনাল যে সিগন্যালটা ইনিশিয়েট হওয়ার পরে এটা যে ফাইনাল আউটপুট হচ্ছে, সে দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেটেড আউটপুট অফ ডিআরজি, যেটাকে আমরা র্যাম্প সিগন্যাল বলবো। ওকে, তাহলে ডিআরজি ফাংশন আমরা কি বলবো, গিভ রিদমিক ড্রাইভ টু ইনস্পিরেটরি মাসেল ভায়া ফ্রেনিক নার্ভ এন্ড ইন্টারকোস্টাল নার্ভ। ডিআরজি তে কিন্তু এটা যেমন আউটপুট সিগন্যালটা পাঠাচ্ছে, ঠিক তেমনি এরা কিন্তু বিভিন্ন অ্যাফারেন্টের মাধ্যমে বিভিন্ন ইনপুট সিগন্যালও রিসিভ করতেছে। যেমন পেরিফেরি থেকে কেমো রিসেপ্টর থেকে সিগন্যাল আসতেছে, লাং এর স্ট্রেস রিসেপ্টর থেকে এখানে সিগন্যাল আসবে। ওকে, তারপরে এটা হায়ার সেন্টার থেকে আপনার লিম্বিক সিস্টেম, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস, হ্যাঁ, এই যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এই যে জায়গা থেকে তারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করবে। এবং স্টিমুলেটরি ইনপুট আছে, ইনহিবিটরি ইনপুট আছে, এই সবগুলোকে ডিআরজি ইন্টিগ্রেট করে ফাইনাল আউটপুটটা দিবে। ওকে, অর্থাৎ এই যে অ্যাকর্ডিং টু ইনপুট এবং আউটপুট, এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা কি কাকে কন্ট্রোল করবে, এই যে বেসিক রিদমটা প্রি বোর্ড-জিঙ্গারের কমপ্লেক্স আছে, সেটা যে ফাইনাল রেসপিরেটরি পাথ হয়ে যাবে, সেটাকে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেট করে ফাইনাল আউটপুট দেবে। ওকে, তাহলে আমরা যদি এই জন্য ভালো করে বোঝার জন্য একটু ডিটেইল যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ডিআরজির ভিতরে 3 ধরনের নিউরন আছে। হ্যাঁ, সে নিউরন একটা হচ্ছে আই নিউরন, যেটাকে ইনস্পিরেটরি নিউরন বলি। এটার কাজ হচ্ছে ডিউরিং ইনস্পিরেশনের সময় যে সিগন্যাল সেন্ড করবে, ডিসচার্জ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আই নিউরন। আরেকটা নিউরন আছে ইনস্পিরেটরি সুইচ অফ নিউরন। সুইচ অফ নিউরন, এটার কাজ হচ্ছে এই সুইচ অফ নিউরনটা যখন স্টিমুলেটেড হবে, তখন সে আই নিউরনের অ্যাক্টিভিটিটাকে টার্মিনেট করে দেবে, অর্থাৎ ইনস্পিরেটরি সিগন্যালটা তখন কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ওকে, আরেক ধরনের নিউরন আছে ইন্টিগ্রেটর নিউরন। এইটা হচ্ছে, আমি এটার কথাই বলতেছিলাম যে এই যে ইন্টিগ্রেটর নিউরন, এটাও কিন্তু ডিআরজির ভিতরে লোকেটেড। ইন্টিগ্রেটর নিউরন সে করবে কি, এক্সাইটেটরি আউটপুট এবং ইনহিবিটরি, আউটপুট বলতেছি, ভুল বলতেছি, ইনপুট, তারা বোধ এক্সাইটেটরি ইনপুট এবং ইনহিবিটরি ইনপুট
এই দুইটা ইনপুটটাকে তারা কি করবে, তারা ইন্টিগ্রেশন করবে। অ্যানালাইসিস এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে সে ফাইনালি ডিসাইড করবে যে কোন পাল্লাটা ভারী। যদি স্টিমুলেটরি ইনপুট এটার স্ট্রং এনাফ হয় তাহলে তারা আই নিউরনকে কি করবে, স্টিমুলেট করবে। অথবা তারা কি করতে পারে, ইনহিবিশন এটা যদি স্ট্রং হয় তাহলে তারা এই যে সুইচ অফ নিউরন এটাকে অ্যাক্টিভেট করে। এটাকে অ্যাক্টিভেট করা মানে আই নিউরনের অ্যাক্টিভিটিটা টার্মিনেট হয়ে যাবে, তার মানে ইনস্পিরেটরি সিগন্যালটা অফ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটু বেশি জানার জন্য, যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের একটু এগুলো পড়তে হবে, কারণ ব্যাপারটা বেশ কমপ্লেক্স। হ্যাঁ, আচ্ছা, আর পরীক্ষায় পাশের জন্য ডিআরজি থেকে র্যাম সিগন্যাল জেনারেট হয়, এটা বলতে পারলেই পাস, বা ইনস্পিরেটরি সিগন্যালটা ডিআরজি থেকে আসছে এটা বলতে পারলে পাস। ওকে, আচ্ছা, এখন আমরা ডিআরজির সাথে কিন্তু আবার ভিআরজির কানেকশন আছে। ওকে, এবং ডিআরজিতে আমরা খেয়াল করলাম এক্সপিরেটরি কোনো নিউরন নাই, সবগুলো ইনস্পিরেটরি রিলেটেড। এখন যদি আমরা ভিআরজিতে আসি তাহলে আমরা এই মেডুলার সামনে ভেন্ট্রোল্যাটারাল পোর্শনে কিন্তু এই ভিআরজি অবস্থিত, লিটারালি এদেরকে এক্সপিরেটরি সেন্টার বলা হয়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিউরিং কোয়াইট রেসপিরেশন, অর্থাৎ রেস্টিং কন্ডিশনে, ধরেন আমি বসে আছি, এখন আমি আমার যে ইন্সপিরেশন এক্সপিরেশন হচ্ছে, এইখানে এই ভিআরজির নিউরনগুলোর কোনো ভূমিকা নেই, তারা রেস্টিং কন্ডিশনে টোটালি ইনঅ্যাক্টিভ থাকে। তবে ভিআরজিতে ইনস্পিরেটরি নিউরনও আছে, এক্সপিরেটরি দুই টাইপের নিউরনও আছে, অর্থাৎ আই নিউরনও আছে, ই নিউরনও আছে। ওকে, এবং তারা কিন্তু ডিআরজির সাথে ইন্টারকানেক্টেড। ওকে, নরমালি যখন ডিআরজির আই নিউরন গুলো অ্যাক্টিভেট থাকে, অটোমেটিক্যালি এই ভিআরজির ই নিউরন গুলো ইনহিবিটেড হবে, ডিআরজি থেকে ইনহিবিটেড থাকবে, শুধু আই নিউরন গুলো অ্যাক্টিভেট থাকবে। আবার যখন কোনো কারণে যখন ভিআরজির ই নিউরনটা অ্যাক্টিভেট হবে, তখন যে আদার যে আই নিউরন সেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তবে যেটা বলছি যে নর্মাল রেস্টিং কন্ডিশনে ভিআরজির এই নিউরনগুলো কোনো রোল প্লে করবে না। তাহলে তারা কখন রোল প্লে করবে? যখন আমাদের বডিতে কোনো হায়ার ডিগ্রি অফ ভেন্টিলেশনের দরকার হবে, অর্থাৎ আমাদের বডি ডিমান্ড বেড়ে যাবে। তখন কি ধরেন এক্সারসাইজের সময় আমাদের তো অক্সিজেন সাপ্লাইটা বাড়াতে হবে, তাই না? অক্সিজেন সাপ্লাই বাড়াইতে হলে আপনার রেসপিরেটরি যে ভেন্টিলেশনটাকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে যখন ভেন্টিলেশনটাকে বাড়াইতে হবে, তার রেসপিরেটরি ওভারড্রাইভ মেকানিজমে, তখন কি করবে? তখন ভিআরজি এই স্ট্রং পাওয়ারফুল ইনস্পিরেটরি এবং এক্সপিরেটরি সিগন্যাল পাঠানোর জন্য ভিআরজির নিউরনগুলো অ্যাক্টিভেট হবে। ওকে, ডিআরজি তো অ্যাক্টিভেট আছেই, সাথে তখন ভিআরজির ইনস্পিরেটরি এবং এক্সপিরেটরি নিউরনগুলো, আই এবং ই নিউরনগুলো অ্যাক্টিভেট হবে, এবং তারাও এইখান থেকে আলটিমেটলি রেসপিরেটরি মোটর পাথওয়েতে সিগন্যাল দিবে along with DRG। তাহলে কখন দরকার হবে তাদের? পাওয়ারফুল রেসপিরেটরি ড্রাইভের জন্য। ঠিক আছে, আচ্ছা, তবে স্পেশালি ইনস্পিরেশনের চেয়ে এটা বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইন প্রোভাইডিং পাওয়ারফুল এক্সপিরেটরি সিগন্যাল টু এক্সপিরেটরি মাসেল। অর্থাৎ আমরা জানি যে নর্মাল কোয়াইট এক্সপিরেশনে তো কোনো মাসেলের হেল্প লাগে না, এটা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমরা যখন ফোর্সফুল এক্সপিরেশন করি তখন কিন্তু এই যে অ্যাবডোমিনাল মাসেল, রেকটাস অ্যাবডোমিনিসের মাসেলের কন্ট্রাকশন করাতে হয়, তাই না? তখন কিন্তু মাসেলের কন্ট্রাকশন দরকার হচ্ছে। তখন এই মাসেলের কন্ট্রাকশন করানোর জন্যই কিন্তু এখান থেকে আলটিমেটলি স্ট্রং যে সিগন্যাল এক্সপিরেটরি মাসেল, যেমন কি বলবো, ধরেন রেকটাস অ্যাবডোমিনিস, আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল, এখান থেকে সিগন্যাল চলে যাবে এক্সপিরেটরি মাসেলে এবং তারা কন্ট্রাকশন করবে। ওকে, টু প্রোভাইড দ্য পাওয়ারফুল এক্সপিরেটরি ইফোর্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল ভিআরজির কথা। এটা হচ্ছে মেডুলারি যে সেন্টার, ডিআরজি এন্ড ভিআরজি মাধ্যমে দেখা যাচ্ছে নরমাল কোয়াইট ব্রিথিং এ সবসময় ডিআরজি অ্যাক্টিভেট আছে, আর ভিআরজিটা শুধুমাত্র পাওয়ারফুল রেসপিরেটরি ড্রাইভ প্রোভাইড করবে। ওকে, এখন আমরা চলে যাই পন্টাইন সেন্টারে। পন্টাইন সেন্টারে আমি যে বলছি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টারটা যেটা আছে সেটা আপার পার্ট অফ দ্য পন্স, যেটাকে আমরা নেমোট্যাক্সিক সেন্টার বলতেছি, তাই না? নিউমোট্যাক্সিক নামেই শোনা যাচ্ছে, নিউমো মিন্স এয়ার, আর ট্যাক্সিক ধরেন টক্সিক, মানে হচ্ছে সে বাতাসকে ভালোবাসে না, বাতাসকে সহ্য করতে পারে না। অর্থাৎ লাঙে যখন বেশি বেশি বাতাস ঢুকবে, এটা কিন্তু আলটিমেটলি অ্যাফারেন্ট ইনপুটটাও কিন্তু ব্রেন স্টিমে আসতেছে,
অর্থাৎ নেমোট্যাক্সিক সেন্টার কিন্তু যত বাতাস ঢুকতেছে সে তত রাগান্বিত বা স্টিমুলেটেড হয়েছে, এবং যখন খুব স্ট্রংলি স্টিমুলেটেড হয়ে যাবে তখনই নেমোট্যাক্সিক সেন্টারটা কি করবে, it will send a strong inhibitory impulse to the dorsal respiratory group of neurons, যেখান থেকে র্যাম সিগন্যালটা, এই যে দেখেন র্যাম সিগন্যালটা আউটপুট হচ্ছে, ঠিক আছে? তখন র্যাম সিগন্যালটা স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে নেমোট্যাক্সিক সেন্টারের যদি সোজা কথাই বলি, সেন্ডস ইনহিবিটরি সিগন্যাল টু ডিআরজি, আর যখনই ইনহিবিট করলো র্যাম সিগন্যালটা সুইচ অফ হয়ে গেল, এরপরে কি হবে, এক্সপিরেশন হবে। তার মানে ইনস্পিরেশনটা স্টপ হলো, এক্সপিরেশনটা শুরু হলো। তার মানে আমি যদি এটাও বলতে পারি যে ইট কন্ট্রোল দ্য সুইচ অফ পয়েন্ট বিটুইন ইনস্পিরেশন এন্ড এক্সপিরেশন, এই দুটোর মাঝখানে যে সুইচটা, ইনস্পিরেশনটাকে স্টপ করলো, এক্সপিরেশন শুরু হলো, এই পয়েন্টটাকে কিন্তু কন্ট্রোল করতেছে নিউমোট্যাক্সিক সেন্টার। ওকে, ধারণা করা হয় যে নেমোট্যাক্সিক সেন্টার এই যে ইনহিবিটরি ইম্পালসটা পাঠাচ্ছে, এটা কিভাবে পাঠাচ্ছে খেয়াল করেন। এখানে আরেকটা সেন্টার আছে পন্সের লোয়ার পার্টে, যেটা হচ্ছে অ্যাপনেস্টিক সেন্টার নামে পরিচিত। অ্যাপনেস্টিক সেন্টার নরমালি এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনকে সে স্টিমুলেট করে। স্টিমুলেট যদি করে তাহলে কি হবে, র্যাম সিগন্যালটা প্রলংগেশন হবে। প্রলংগেশন হলে কিন্তু ইনস্পিরেশনের ডিউরেশন বাড়বে বা প্রলং ইনস্পিরেশন হবে। কিন্তু সেখানে বাধা দিচ্ছে কি, নিউমোট্যাক্সিক সেন্টার এসে অ্যাপনেস্টিক সেন্টারকে ইনহিবিট করতেছে। অ্যাপনেস্টিক সেন্টারকে যখন ইনহিবিট করতেছে, অ্যাপনেস্টিক সেন্টার আর ডিআরজি কে স্টিমুলেট করতে পারতেছে না, তার মানে ডিআরজি ইনহিবিটেড হবে। ইনহিবিট হলে র্যাম সিগন্যালটা অফ হবে। ওকে, তখন আলটিমেটলি এক্সপিরেশন হবে। তাহলে আমরা কি বলতে পারি যে আলটিমেটলি এই যে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের যে মাঝখানে যে সুইচ অফ, এই পয়েন্টটাকে কন্ট্রোল করার মাধ্যমে নিউমোট্যাক্সিক সেন্টার বা পন্টাইন যে সেন্টার, এটা আলটিমেটলি রেসপিরেটরি রেট এবং ডেপথকে কন্ট্রোল করতেছে। ধরেন যদি কোনো কারণে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে বেশি স্ট্রং সিগন্যাল আসে, সে বারবার সুইচ অফ করে, তাহলে কি রেট বেড়ে যাবে না, কিন্তু ডিউরেশন কমে যাবে। অর্থাৎ রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে কিন্তু ডিউরেশন কমে গেল। ওকে, শ্যালো হয়ে যাচ্ছে। আবার যদি খেয়াল করেন, এইভাবে দেখা গেল রেসপিরেটরি রেট 30-40, এই যে এখানে দেখেন যে স্ট্রং নিউমোট্যাক্সিক সিগন্যাল ক্যান ইনক্রিজ দ্য রেট অফ ব্রেথিং 30-40 ব্রেথ পার মিনিট। আবার দেখা যাচ্ছে যে এখান থেকে যদি উইক সিগন্যাল আসে বা নেমোট্যাক্সিক সেন্টার যদি আন্ডার ফাংশনিং থাকে, তাহলে কিন্তু রেট অনেক কমে যাচ্ছে। দেখেন 3 to 5 রেট যদি কমে যাচ্ছে, তার মানে ইনস্পিরেশনের ডিউরেশন অনেক প্রলং ইনস্পিরেশন হচ্ছে। তার মানে যদি কখনো নেমোট্যাক্সিক সেন্টারটা কাজ না করে বা ড্যামেজ হয়, তাহলে কি হবে, ইনস্পিরেশনটা প্রলং হবে। হ্যাঁ, কারণ হচ্ছে একটু পরেই দেখাবো যে ইনহিবিট করার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে সে ডিআরজি কে ইনহিবিট করা যায়। একটু পরেই আমরা খেয়াল করব। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে অ্যাপনেস্টিক সেন্টারটার কাজ কি। অ্যাপনেস্টিক সেন্টারটা নরমালি ডিআরজি কে স্টিমুলেট করে, অর্থাৎ ইনস্পিরেশনটাকে সে প্রলং করতে চায়, কিন্তু তাকে ইনহিবিট করতেছে নিউমোট্যাক্সিক সেন্টার। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি নিউমোট্যাক্সিক সেন্টার ইনহিবিট দা ডিআরজি। ক্লিয়ার? তার মানে দেখেন, আমি যদি বলি এই যে মেডুলা থেকে যে আউটপুটটা আসতেছে, যে র্যাম সিগন্যাল, হ্যাঁ, বা ফাইনাল যে আউটপুট সিগন্যাল, সেইটাকে আলটিমেটলি এই যে পন্টাইন সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার এবং অ্যাপনেস্টিক সেন্টার, সেটাকে কি করতেছে, ফাইন টিউনিং করতেছে অ্যাকর্ডিং টু ইওর বডি নিড। হ্যাঁ, আপনার বডি নিড অনুসারে রেসপিরেটরি রেট কতটা, ডেপথ কতটা, সেটাকে কন্ট্রোল করে এটাকে টিউনিং করতেছে। তাহলে যদি কোনো কারণে এই পন্টাইন সেন্টারের কন্ট্রোলটা লস হয় ডিউ টু এনি ড্যামেজ অর লিশন, তাহলে কি হবে, তখন কিন্তু রেসপিরেশনটা ইরেগুলার হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ তখন আর রিদমটাকে কি করতে পারবে না, কন্ট্রোল করতে পারতেছে না। কারণ এই রিদম কন্ট্রোলের কাজটা করতেছিল বা সেটা কিন্তু এই যে নেমোট্যাক্সিক এবং অ্যাপনেস্টিক দুজনে মিলে, তাহলে এদের যখন কন্ট্রোল থাকবে না, তখন এটা কিন্তু ইরেগুলার হয়ে যাবে, ইরেগুলার রেসপিরেশন হবে। একটু পরে আমি দেখাবো জিনিসটা ক্লিয়ার করে। আচ্ছা, এখন দেখাচ্ছে, দেখেন একটা ইনহিবিশন ডিআরজি কে ইনহিবিটরি একটা ইনপুট আসতেছে হচ্ছে ভেগাস নার্ভ থেকে, আরেকটা সরি একটা তো দেখালাম নিউমোট্যাক্সিক সেন্টার থেকে আসছে, আরেকটা ইনহিবিটরি ইম্পালস আসতেছে, দেখেন ভেগাস নার্ভ দিয়ে একটা অ্যাফারেন্ট আসতেছে, ইনপুট আসতেছে। দেখেন ভেগাস নার্ভ ক্যারিজ অ্যাফারেন্ট ফাইবার ফ্রম লাং এন্ড এয়ারওয়ে।
এয়ারওয়ে থেকে বিভিন্ন স্ট্রেস রিসেপ্টর, ইরিটেট রিসেপ্টর, জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর, এগুলো থেকে এফারেন্ট আসতেছে। তবে ডিউরিং ইন্সপিরেশন, যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি, বাতাসটা লাংয়ে ঢুকতেছে, তখন লাং তো আস্তে আস্তে কি হচ্ছে, অ্যালভিওলাই গুলো স্ট্রেস হচ্ছে, তখন এখান থেকে স্ট্রেস সিগন্যাল থেকে কিছু ইনহিবিটরি সিগন্যাল কিন্তু এই যে লাম প্যারেনকাইমা থেকে কিছু ইনহিবিটরি সিগন্যাল এই ভেগাস নার্ভের মাধ্যমে কিন্তু মেডুলাতে যাবে, মেডুলা থেকে ডিআরজি কে ইনহিবিট করবে। তাহলে দেখেন এখান থেকে একটা ইনহিবিটরি সিগন্যাল গেল, আবার নেমোট্যাক্সিক থেকে ইনহিবিটরি সিগন্যাল আসতেছে, আবার কিছু স্টিমুলেটরি সিগন্যালও যাবে। তাহলে ডিআরজি এর কি বলছি, ইন্টিগ্রেটর নিউরন সেগুলোকে কি করবে, ইন্টিগ্রেটর নিউরন সেই সিগন্যাল গুলোকে ইনপুটটাকে স্টিমুলেটরি এবং ইনহিবিটরি ইনপুট দুই ধরনের ইনপুটটাই সে কি করবে, ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট করে ফাইনালি সে ডিসাইড করবে যে আই নিউরনকে স্টিমুলেট করবে নাকি সুইচ অফ নিউরনকে স্টিমুলেট করবে। কথা বোঝা গেল? আচ্ছা, তবে যদি কোনো কারণে এর একটা ইনহিবিটরি পাথওয়ে নষ্ট হয়ে যায়, ধরেন নেমোট্যাক্সিক সেন্টার, তাহলে কি হবে, ইন্সপিরেশনটা প্রলং হয়ে যাবে। অথবা নেমোট্যাক্সিক ঠিক আছে, আপনার শুধু ভেগাসটা কাট হয়ে গেছে কোনো কারণে, তাও কিন্তু ইন্সপিরেশনটা প্রলং হবে, কারণ সুইচ অফ যে ইনহিবিটরি ইম্পালসটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এই জন্য ইন্সপিরেশনটা প্রলংগেশন হবে। ওকে, তার মানে আমি বলতে পারি দেখেন ভেগাস নার্ভ এবং নেমোট্যাক্সিক সেন্টার এই দুইজনে মিলে কিন্তু ডিআরজির অ্যাক্টিভিটির একটা ব্যালেন্স মেনটেন করতেছে। দেখেন ভেগাস নার্ভ আর নেমোট্যাক্সিক সেন্টার কিপ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডিআরজি ইন চেক, এখান থেকে যে আউটপুট আসছে সেটাকে একটা চেক এন্ড ব্যালেন্সে রাখতেছে। ওকে, তো এখানে যদি কোনো একটা পাথওয়ে প্রবলেম হয়, আইদার ভেগাস নার্ভ বা নেমোট্যাক্সিক সেন্টার একটা যদি নষ্ট হয়, তাহলে হবে যে ইন্সপিরেশনটা প্রলং হবে, কারণ এখন আরেকটা ইনহিবিটরি পাথওয়ে ইনট্যাক্ট আছে। কিন্তু যদি খেয়াল করেন দুইটাই যদি নষ্ট হয়ে যায়, নেমোট্যাক্সিক সেন্টারও শেষ, ভেগাস নার্ভও শেষ, তাহলে ইনহিবিশন করার মতো তার কেউ নাই, তখন কবে এই প্রলং ইনস্পিরেটরি গ্যাসপিং হবে, যেটাকে অ্যাপনিওসিস বলে। এটা একটু পরে দেখাবো। আরেকটা তাহলে ভেগাস নার্ভের রোল গেল, আরেকটা রোল আছে কিছু হায়ার সেন্টারের রোল আছে। হ্যাঁ, এরাও অটোমেটিক কন্ট্রোলে সাথে ইনভলভ। যেমন ধরেন আমাদের ইমোশনাল এক্সপেরিয়েন্সের সাথে সাথে কিন্তু আমাদের রেসপিরেটরি রেট অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি খুব রাগান্বিত হয়ে যাই, অ্যাংরি হয়ে যাই, আমি কিন্তু তখন কি, একটা মানুষ রেগে গেলে খুব দ্রুত দেখবেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, রেসপিরেটরি রেট কিন্তু তার বেড়ে যায়, অর্থাৎ স্টিমুলেশন হয়েছে। আর ইমোশন কন্ট্রোল করা হচ্ছে লিম্বিক সিস্টেম, তার মানে যে লিম্বিক সিস্টেম কিন্তু এখানে রেসপিরেটরি সেন্টারে যে মেডুলারি যে সেন্টার ডিআরজি, এখানে কিন্তু ইনপুট আসবে। আবার আপনি খুব ডিপ্রেশনে আছেন, তখন কিন্তু আবার কি হয়ে যাবে, ইনহিবিটরি সিগন্যাল আসবে, অর্থাৎ রেসপিরেটরি রেট কমে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আবার খেয়াল করেন যে এটা গেল হচ্ছে লিম্বিক সিস্টেম এবং হাইপোথ্যালামাস নিয়ে মেইনলি আছে এই ইমোশনাল ইনফ্লুয়েন্সটা দিবে। আর রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এখান থেকে মেইনলি টনিক ডিরাইভ, দে উইল অ্যাক্টিভেট দ্য সিপিজি। সিপিজি ওই যে প্রথমে বলছিলাম সেন্ট্রাল প্যাটার্ন জেনারেটর, হ্যাঁ, সেখানকে স্টিমুলেট করবে। স্টিমুলেট করার কারণে এই জন্য আমরা যখন জেগে থাকি তখন কিন্তু একটু রেসপিরেটরি রেট বেশি থাকে, কারণ এই যে স্টিমুলেশন আসতেছে কি, রেটিকুলার জেগে থাকা অবস্থায় মনে করবেন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা অ্যাক্টিভেট আছে, কিন্তু যখন আমরা ঘুমাই পড়ি ডিউরিং স্লিপ, তখন এই আর রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাও কি হয়ে থাকে, ডিপ্রেস থাকে। এই জন্য তখন এই স্টিমুলেশনটা আর পাচ্ছে না, তখন কিন্তু রেসপিরেটরি রেট এবং ডেথ কমে যায়। বোঝা গেল? ওকে, এখন আমরা যদি এই যে আলোচনাগুলো করলাম, আমরা অটোমেটিক কন্ট্রোলটা যদি সামারাইজ করি, তাহলে দেখেন মেডুলাতে আমরা দুইটা সেন্টার বলছি, ডিআরজি আর ভিআরজি। ভিআরজি তে আই নিউরন, ই নিউরন দুইটাই আছে, আর ডিআরজি তে শুধু আই ইনস্পিরেটরি নিউরন আছে। তিন ধরনের নিউরন আছে, আই নিউরন আছে, সুইচ অফ নিউরন আছে, আর ইন্টিগ্রেটর নিউরন আছে। হ্যাঁ, ইন্টিগ্রেটর নিউরন কেন আছে, কারণ হচ্ছে ডিআরজি তে বোথ এফারেন্ট ইনপুটও আছে, আবার এখান থেকে আউটপুট সিগন্যালটাও আসতেছে, তাই না? সে আলটিমেটলি ইনপুটটাকে ইন্টিগ্রেশন করে আউটপুটটা কন্ট্রোল করবে। আচ্ছা, এবং ডিআরজি এবং ভিআরজি একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। অর্থাৎ ধরেন যখন আই নিউরনটা অ্যাক্টিভেট হবে, অটোমেটিক্যালি ইন্টারকানেকশনের কারণে এইখানকার যে ই নিউরন, ভিআর নিউরন, এরা ইনহিবিট হবে। ই নিউরনটা অর্থাৎ এক্সপিরেটরি নিউরনগুলো ইনহিবিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আবার যখন ধরেন কোনো কারণে এখানকার যখন ভিআরজি যখন পাওয়ারফুল রেসপিরেশনের ক্ষেত্রে যখন এখানকার ই নিউরনটা অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু আই নিউরন গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরা দুইজন মিলে আলটিমেটলি এই যে আউটপুট, যে ফাইনাল আউটপুট, যেটাকে আমরা র্যাম্প সিগন্যাল বলতেছি,
তারা দেখেন এই যে স্পাইনাল কর্ডে নেমে আসলো, ধরেন সার্ভাইকাল 3, 4, 5 এখান থেকে ফ্রেনিক নার্ভে দিবে, আর থোরাসিক 1 থেকে 12 পর্যন্ত আলটিমেটলি ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে কোথায় চলে গেল, এই যে লাঙ্গে চলে, এই সরি ইনস্পিরেটরি যে মাসেলস অফ রেসপিরেশনে চলে গেল। এখন রেসপিরেটরি মাসেল, ধরেন ইনস্পিরেটরি মাসেল কন্ট্রাক্ট করলো, আপনার ইনস্পিরেশন হচ্ছে লাঙে এয়ার ঢুকতেছে এবং এই যে লাঙের প্যারেনকাইমা থেকে কি বলছিলাম, এখানকার বিভিন্ন স্ট্রেস রিসেপ্টর থেকে এইখান থেকে একটা ইনহিবিটরি ইম্পালস ভেগাস নার্ভের মাধ্যমে ডিআরজিতে যাচ্ছে। একটা ইনহিবিটরি দেখেন ইনহিবিট করতেছে, যত আপনার টাইডাল ভলিউম যত বাড়তেছে একটা ইনহিবিটরি সিগন্যাল যাচ্ছে। এখান থেকে একটা ইনহিবিটরি সিগন্যাল ডিআরজিতে আসলো। আবার এই নিউমোট্যাক্সিকও কিন্তু কি বলছি, বাতাস পছন্দ করে না, তাহলে লাঙে বাতাস ঢুকতেছে, এই ইনফরমেশন কিন্তু এফারেন্ট পাথওয়ে দিয়ে এই ব্রেইন স্টেমে আসতেছে। নিউমোট্যাক্সিক সেন্টারও কিন্তু তখন কি করবে, একটা ইনহিবিটরি সিগন্যাল ডিআরজিতে পাঠাবে। এই দুই ইনহিবিটরি মিলে যখন একটা স্ট্রং ইনহিবিটরি সিগন্যাল তৈরি হবে, অর্থাৎ ডিআরজিতে তো দুই ধরনের সিগন্যাল আছে, ধরেন স্টিমুলেটরি, কিছু জায়গা থেকে স্টিমুলেটরি ইম্পালস আসতেছে, আর এখানে ইনহিবিটরি ইম্পালস, সে দুইটাকে ইন্টিগ্রেট করবে। তখন দেখবে যে না, ইনহিবিটরি ইনকামিং ইনহিবিটরি ইম্পালস ইজ স্ট্রং এনাফ দেন দা স্টিমুলেটরি ইফেক্ট। তখন সে কি করবে, এইখানকার যে ইন্টিগ্রেটর নিউরন, তখন এখানকার যে সুইচ অফ নিউরনটাকে অ্যাক্টিভেট করে দেবে। সুইচ অফ দিলে ইনস্পিরেশন যে র্যাম্প, এখান থেকে আউটপুটটা যে আসতেছিল র্যাম্প সিগন্যাল, সেটা স্টপ হয়ে গেল। স্টপ হয়ে গেলে কি হলো, তখন ইনস্পিরেশনটা বন্ধ হয়ে গেল এবং এক্সপিরেশনটা চলবে। ওকে, আচ্ছা। আর এখানে আরেকটা সেন্টার বলছিলাম যে পন্সের লোয়ার পার্টে আরেকটা সেন্টার আছে যেটা অ্যাপনিউস্টিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার নরমালি এই ডিআরজি কে স্টিমুলেট করে। ওকে, স্টিমুলেট করে, তাহলে কি নরমালি সে কি করবে, ইনস্পিরেশনটাকে প্রলং করার চেষ্টা করবে। কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টার আবার কি করতেছে, এই অ্যাপনিউস্টিক সেন্টারটাকে ইনহিবিট করতেছে। তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার যদি ইনহিবিট হয়ে যায়, তাহলে সে আর ডিআরজি কে স্টিমুলেট করতে পারতেছে না, তার মানে ডিআরজি অটোমেটিক্যালি ইনহিবিট হবে এবং সুইচ অফ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন নিউমোট্যাক্সিক সেন্টার কিন্তু অ্যাপনিউস্টিক সেন্টারের মাধ্যমে ডিআরজি কে ইনহিবিট করে। এবং আমি যেটা বলতে চাচ্ছি, বোঝার সুবিধার্থে মনে রাখবেন, এই যে মেডুলারি সেন্টার থেকে যে আউটপুটটা আসতেছে ফাইনাল, এই আউটপুটটাকে বলবো যে এই পন্টাইন যে দুইটা সেন্টার আছে, নিউমোট্যাক্সিক এবং অ্যাপনেস্টিক, এরা দুইজন মিলে এই আউটপুটটাকে টিউনিং করে, ফাইন টিউনার। ওকে, তাহলে যদি কখনো এমন কোন সিচুয়েশন বা প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি মেডুলারি সেন্টারের উপরে যে পন্টাইন সেন্টারের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা যদি লস্ট হয় ডিউ টু লিশন আর ড্যামেজ, তাহলে কি হবে, রেসপিরেশনের যে রিদম, রেসপিরেশন চলবে, কারণ এখানে তো এরা তো আর ইম্পালস জেনারেট করতেছে না। নিউমোট্যাক্সিক সেন্টার ইম্পালস জেনারেশন হচ্ছে মেডুলাতেই প্রি বোর্জিঙ্গার কমপ্লেক্সে, কিন্তু এখানে ডিআরজি এবং এরা মিলে, এবং ডিআরজি কে আবার ফার্দার নিউমোট্যাক্সিক সেন্টার সেটাকে ফাইন টিউনিং করছে ডিআরজি দিয়ে। তাহলে পন্টাইন সেন্টারের কন্ট্রোল লস্ট হলে রেসপিরেশনের রিদমটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তখন রেসপিরেশন হবে ইরেগুলার রেসপিরেশন। কখন এটা লস্ট হইতে পারে খেয়াল করেন, পন্সের আপার পার্টে নিউমোট্যাক্সিক, লোয়ার পার্টে অ্যাপনেস্টিক, তাহলে তারও নিচে যদি লিশন হয়, অর্থাৎ ইন বিটুইন পন্স এবং মেডুলা এই লেভেলে যদি কোনো লিশন হয়, তার মানে দেখেন পন্টাইন সেন্টার থেকে সিগন্যাল আসার যে রাস্তা ডিআরজি সেটা ড্যামেজ, তাহলে সেটা যেহেতু আসতেছে না, রেসপিরেশনকে আর রেগুলেট করতে পারতেছে না, মানে রিদমটাকে রেগুলেট করতে পারতেছে না, তাহলে ইরেগুলার রেসপিরেশন। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, যদি শুধু নিউমোট্যাক্সিক সেন্টার, তো ধরেন আপার পার্টে একটা প্রবলেম হয়েছে, তাহলে কোন সেন্টারটা যাবে, নিউমোট্যাক্সিক সেন্টারটা ড্যামেজ হচ্ছে, তাহলে একটা ইনহিবিটরি পাথওয়ে ড্যামেজ হলো, তাহলে এই ইনহিবিটরি পাথওয়েটা কাজ করবে না। কিন্তু আদার যে ভেগাস নার্ভ ইনহিবিটরি, এইটা ইনটেক্ট আছে, এই দিকটা ইনহিবিট করতেছে, কিন্তু এখানে যে নিউমোট্যাক্সিক সেন্টার ড্যামেজ হওয়ার কারণে এখন অ্যাপনেস্টিক সেন্টারটা কি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। এখন সে এই অ্যাপনেস্টিক সেন্টার ডিআরজি কে স্টিমুলেট করতেছে, স্টিমুলেট করে ইনস্পিরেশনটাকে প্রলং করতেছে। এই জন্য এই কন্ডিশনে যখন নিউমোট্যাক্সিক সেন্টারটা, শুধু নিউমোট্যাক্সিক সেন্টার ড্যামেজ হচ্ছে, তখন ইনস্পিরেশনটা প্রলং হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, পরীক্ষাতে আসে ইনস্পিরেশনটা প্রলং হবে, যদি শুধু আপার পার্টে যদি লিশন হয়, কিন্তু ভেগাস নার্ভ যদি ইনট্যাক্ট থাকে, তাহলে
আমরা বলবো প্রলং ইন্সপিরেশন। কিন্তু খেয়াল করেন আপার পার্টে পন্সের আপার পার্টে নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ হয়েছে, সাথে এরপরে ভেগাস নার্ভটাও কাট করা হয়েছে, তাহলে দেখেন ইনহিবিটরি দুইটা রাস্তায় কি ড্যামেজ অথবা লস্ট। এখন আছে শুধু অ্যাপনেস্টিক সেন্টার, সেই স্টিমুলেশন করে দেবে। তখন কি হবে, ইনস্পিরেশন কন্টিনিউ ম্যাক্সিমাম ইনস্পিরেশনে যে স্টেজে গিয়ে ইনস্পিরেশনটা সিজ হয়ে যাবে, এটাকে বলে অ্যাপনিওসিস, হ্যাঁ, বা ইনস্পিরেটরি স্পাজম বলে। ওকে, এটাকে আমরা বলবো অ্যাপনিওসিস। তাহলে বোঝা গেল অ্যাপনিওসিস কখন হবে। আচ্ছা, আর যদি শুধু নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ হয় তখন শুধু অ্যাপনিস্টিক সেন্টারের স্টিমুলেশন করে ইনস্পিরেশনটাকে একটু প্রলং হবে, বাট অ্যাপনিওসিস হবে না, কারণ হচ্ছে স্টিল এই যে ভেগাস নার্ভের যে ইনহিবিশন সেটা কিন্তু এখনো ওকে আছে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাপনিওস্টিক ব্রিদিং। ওকে, তাহলে খেয়াল করেন এই হচ্ছে মোটামুটি অটোমেটিক কন্ট্রোল বা মেডুলারি যে কন্ট্রোল বা রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে যে কন্ট্রোল হচ্ছে। এছাড়াও আমি তো বলছি যে লিম্বিক সিস্টেম, হাইপোথ্যালামাস এবং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম থেকেও ডিআরজি তে ইনফ্লুয়েন্স বা ইনপুট আসবে। ক্লিয়ার? তাহলে এখন যদি ইফেক্ট অফ লিশন এট ডিফারেন্ট লেভেল অফ দ্য ব্রেইন স্টিম, এটা যদি আমরা আলোচনা করি, অলরেডি কিন্তু আমি কিছুটা এক্সপ্লেইন করছি, এখন আপনারাই বলতে পারবেন ভালো। ধরেন পন্সের উপর আপার পার্টে লিশন হয়েছে, পন্সের উপরে অর্থাৎ অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পন্স, ধরেন মিড ব্রেনে লিশন হয়েছে, তাহলে কি সমস্যা হবে? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে মিড ব্রেনে যদি লিশন হয় অর্থাৎ পন্সের উপরে, তাহলে আমার যে অটোমেটিক যে সেন্টার গুলো আছে এগুলা কিন্তু সব ঠিক আছে, অর্থাৎ যে অটোমেটিক যে রেগুলেশন এটা ঠিক থাকবে, রেসপিরেটরি প্যাটার্ন কোনো অসুবিধা হবে না, নর্মাল। বাট আমাদের যে ভলেন্টারি একটা অপশন ছিল কন্ট্রোল করার, আমরা ভলেন্টারিলি যে হাইপার ভেন্টিলেট হাইপো ভেন্টিলেট করতে পারতাম, সেটা কিন্তু আর পারবো না, কারণ সেটা আসার রাস্তা মিড ব্রেনে এই লেভেলে লিশন হওয়ার কারণে সেই রাস্তাটা বন্ধ। এক নম্বর কথা। আচ্ছা, এখন ধরেন পন্সের উপরে লিশন, অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পন্স, সেটা হলে আমরা কি বললাম, ভলেন্টারি কন্ট্রোলটা লস হলো। আচ্ছা, ধরেন ওখানেও কোনো লিশন নাই, শুধু ভেগাস নার্ভটা কেটে দেওয়া হয়েছে, ভেগাস নার্ভটা কাট করা হয়েছে, তাহলে কি হবে? তার মানে ওই যে দেখেন ডিআরজি তে দুইটা রাস্তা দিয়ে ইনহিবিটরি ইম্পালস আছে, একটা হচ্ছে নিউমোটক্সিক থেকে একটা ভেগাস থেকে। এই দুই হ্যান্ডের একটা হ্যান্ড যদি নষ্ট হয়, সেটা নিউমোটক্সিক হলেও প্রলং ইন্সপিরেশন হবে, বা ভেগাস একটা নষ্ট হলেও ইন্সপিরেশন কি হবে, প্রলং ইন্সপিরেশন হবে। ওকে, এই গেল যে অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পন্স যদি লিশন হয়, এটা উইথ কাট ভেগাস আর উইদাউট কাট ভেগাস, বোঝা গেল। এইবার আসেন পন্সের বিটুইন পন্সে তো আমরা দুইটা সেন্টার করছি, তাই না? একটা পড়ছে আপার পার্টে আছে নিউমোটক্সিক, আর একটাকে পড়ছে অ্যাপনিস্টিক আছে লোয়ার পার্টে আছে। তাহলে এই দুই সেন্টারের মাঝ বরাবর অর্থাৎ মিড পন্স বলেন বা পন্সের এই আপার পার্টে যেখানে, হ্যাঁ, বা নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ এই লেভেলে যদি লিশন হয়, তাহলে কি সমস্যা হবে? এক নম্বর কথা হচ্ছে নিউমোটক্সিক সেন্টারটা কি করতে পারবে না, নিউমোটক্সিক সেন্টারটা ইনহিবিটরি ইম্পালস পাঠাতে পারতেছে না কোথায়, ডিআরজি তে। ওকে, না পাঠাতে পারলে এখানকার যে অ্যাপনেস্টিক সেন্টার সে ডিআরজি কে স্টিমুলেট করছে, তাহলে ইনস্পিরেশনটা প্রলং হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ভেগাই ইনট্যাক্ট থাকে তাহলে সমস্যা শুধু কি হবে, একটু ইনস্পিরেশনটা একটু ডিপ স্লো আর একটু প্রলং হবে। ওকে, কিন্তু ধরেন এই মিড পন্সের লিশন সাথে ভেগাস নার্ভটাও কেটে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তার মানে ইনহিবিটরি আর দুইটা আসার রাস্তা দুটোই বন্ধ, তাহলে এখন কি হবে, প্রলং ইনস্পিরেটরি স্পাজম, অর্থাৎ ইনস্পিরেশন একটা ম্যাক্সিমাম লেভেলে গিয়ে ব্রেথটা হোল্ড হয়ে থাকবে, সিজ হয়ে যাবে, এটাকে বলে প্রলং ইনস্পিরেটরি স্পাজম, যেটাকে আমরা বলি অ্যাপনিওসিস। তাহলে অ্যাপনিওসিস কখন হবে? দেখা যাচ্ছে যে যদি মিড পন্সে লিশন হয় সাথে ভেগাস নার্ভটা কাট করা হয়, তাহলে অ্যাপনিওসিস হবে। আর ভেগাস নার্ভ যদি ইনট্যাক্ট থাকে তাহলে হবে ডিপ স্লো প্রলং ইনস্পিরেশন। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার আর একটু নিচে আসেন, সেটা হচ্ছে যদি
ইন বিটুইন পন্স অ্যান্ড মেডুলা এই জায়গাটাতে লেশন হয়, তাহলে এই জায়গাটা লেশন মানেই হচ্ছে দেখেন মেডুলারি সেন্টারের সাথে পন্টাইন সেন্টারের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমি অল্প কথাই বলছিলাম যে পন্টাইন সেন্টার এই যে মেডুলারি যে ডিআরজির আউটপুট এটাকে ফাইন টিউনিং করে, রিদমটাকে কন্ট্রোল করছে, রেট এবং ডেপথটাকে কন্ট্রোল করছে। তাহলে যখন এই আপনার এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেল ইন বিটুইন when the lesion is in between pons and medulla, তখন এই রেসপিরেটরি রিদমটা আর ইরেগুলার হয়ে যাবে, তখন আর দেখেন এই যে ইরেগুলার রেসপিরেশন। ওকে, আচ্ছা, আর যদি মেডুলার লোয়ার পার্টে লিশন হয়, অর্থাৎ দেখেন এই যে মেডুলারি যে আউটপুট যে সিগন্যালটা যাবে আলটিমেটলি এটা স্পাইনাল কর্ডে আসবে, সেখান থেকে ফ্রেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ হয়ে তো রেসপিরেটরি মাসেলে যাবে। সেই পাথওয়েটা যদি এই মাঝখানে ড্যামেজ হয়ে যায় লোয়ার পার্ট অফ দ্য মেডুলা, তাহলে সিগন্যাল তো যেতেই পারবে না, না গেলে রেসপিরেশন হবে না, অর্থাৎ রেসপিরেশন উইল স্টপ, নো রেসপিরেশন। আচ্ছা, আরেকটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে শুধুমাত্র ডিআরজি যদি ড্যামেজ হয়, শুধুমাত্র ধরেন ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন যদি ড্যামেজ হয়, তাহলে কি ইফেক্ট হবে? তাহলে কি রেসপিরেশন বন্ধ হয়ে যাবে? না, স্টিল আপনার যে প্রিবোর্ড জিঙ্গার কমপ্লেক্স যদি ইনট্যাক্ট থাকে, তাহলে আমরা অলরেডি জানি, শুরুতেই আমি বলেছি যে প্রিবোর্ড জিঙ্গার কমপ্লেক্স থেকে কিন্তু সরাসরি এটা ফ্রেনিক নার্ভে অর্থাৎ এই যে ডিসেন্ডিং পাথওয়ে ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে কিন্তু সিগন্যাল পাঠাতে পারবে। হ্যাঁ, ডিআরজি সেটাকে আলটিমেটলি ইন্টিগ্রেটর নিউরন দিয়ে কিন্তু সেটাকে একটু মডিফাই করে ফাইনাল আউটপুটটা দিত, যেটাকে আমরা র্যাম সিগন্যাল বলছি। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো গেল হচ্ছে ইফেক্টস অফ লিশন at different level of the brain stem on respiration। এটা পরীক্ষাতে যে কোনো একটা উল্লেখ করে দিয়ে বলতে পারে যে ইন বিটুইন পন্স এন্ড মেডুলা লিশন হলে কি হবে, অথবা পন্সের আপার পার্টে লিশন হলে রেসপিরেশনে কি ইফেক্ট হবে, অথবা অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পন্সে লিশন হলে রেসপিরেশনে কি ইফেক্ট হবে, ভ্যাগাস নার্ভটা কাট করলে রেসপিরেশনে কি ইফেক্ট হবে। আমার মনে হয় এইটা যদি বুঝেন তাহলে আমরা আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, যদি বলি অ্যাপনেস্টিক ব্রিদিং কি, অ্যাপনেস্টিক ব্রিদিং কোনটা দেখেন, যদি মিড পন্সে লিশন হয়, অর্থাৎ এই নেমোট্যাক্সিক এবং অ্যাপনেস্টিকের মাঝখানে যদি লিশন থাকে, তাহলে দেখেন অ্যাপনেস্টিকটা এখন স্বাধীন হয়ে গেছে, এখন অ্যাপনেস্টিক ডিআরজি কে স্টিমুলেট করবে, ইনস্পিরেশনকে প্রলং করবে, কিন্তু ভেগাস যদি ইনট্যাক্ট থাকে তাহলে শুধু ডিপ, স্লো এবং প্রলং ব্রিদিং হবে। এর সাথে যদি ভেগাসটা যখনই কাট করে দিবেন তখনই হয়ে যাবে অ্যাপনিওসিস। কথা বোঝাতে পারলাম? ওকে, আচ্ছা, এখন আমরা পরীক্ষাতে আমাদের আলোচনা মোটামুটি আমি আমার মনে হয় যে অটোমেটিক কন্ট্রোলটা আমি বোঝাতে পেরেছি। এখন র্যাম্প সিগন্যাল অনেক সময় পরীক্ষাতে শর্ট নোট হিসেবে আসে, ইনস্পিরেটরি র্যাম্প সিগন্যাল, বা ভাইভাতে টিচাররা জিজ্ঞেস করে যে র্যাম্প সিগন্যাল কি জিনিস। তো র্যাম্প সিগন্যাল সম্পর্কে আমরা যখন বলবো, আমরা যদি একটু এভাবে বলি, দেখেন খেয়াল করেন, আমরা তো সবাই মুখস্থ করার চেষ্টা না করে প্রথমে আমরা এটা পরিচয় দেবো, র্যাম্প সিগন্যালটা কি। এটা একটা নার্ভাস সিগন্যাল, এক নম্বর কথা বলবো ইট ইজ এ নার্ভাস সিগন্যাল। দুই নম্বর করবো এটা কোথায় তৈরি হয়, র্যাম্প সিগন্যাল ইজ কোথায় তৈরি হচ্ছে, এটা ডিআরজি থেকে আসতেছে, তাই না, ডিআরজি থেকে র্যাম্প সিগন্যালটা আসতেছে, দুই নম্বর কথা গেল। তিন নম্বর কথা হচ্ছে এই র্যাম্প সিগন্যাল একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এরা ইট ইজ নট অ্যান ইনস্ট্যান্টেনিয়াস বার্স্ট অফ অ্যাকশন পটেনশিয়াল। এটা এমন না যে সাডেন একটা ইম্পালস, সাডেন ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে পৌঁছে গেল এবং সাডেন রেসপিরেটরি মাসেলগুলো কন্ট্রাক্ট করলো, এমন না। বরং দেখা যাচ্ছে এই সিগন্যালটা শুরুতে দুর্বল থাকে, খুব প্রথমে উইক থেকে আস্তে আস্তে এটা গ্র্যাজুয়ালি ইন্টেন্সিটিটা ইনক্রিজ করে ওভার 2 সেকেন্ড, এবং এট দ্য এন্ড অফ 2 সেকেন্ডে গিয়ে এটার ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, এবং তখন অর্থাৎ রেসপিরেটরি মাসেলগুলো ধীরে ধীরে কন্ট্রাক্ট করবে এবং আমার যে রেসপিরেশনের সময় গ্র্যাজুয়ালি যে টাইডাল ভলিউম সেটা ইনক্রিজ করবে। এই 2 সেকেন্ড পরে গিয়ে এই সিগন্যালটা স্টপ হয়ে যাচ্ছে, ইট উইল স্টপ or cease at the end of the 2 সেকেন্ড। তখন কি হবে, এবং এটা পরবর্তী 3 সেকেন্ড পর্যন্ত স্টপ থাকবে, ওই 3 সেকেন্ডের সময় এক্সপিরেশন হবে। এই জন্য বলা হয়েছে যে ইট বিগিনস উইকলি অ্যান্ড ইনক্রিজেস স্টেডিলি ইন এ র্যাম্প ম্যানার। র্যাম্প মানে আস্তে আস্তে ধীরে ধীরে, র্যাম্প সিঁড়ি দেখছেন না, এটা ঢালুটা একটু ধীরে ধীরে এটা উপরের দিকে যাবে, ঢালুটা কম থাকে আর বেশি খাড়া না, হ্যাঁ, ঢালু, এটাকে বলছে র্যাম্প। তাহলে এটা কতক্ষণ র্যাম্প সিগন্যালটা চলবে, 2 সেকেন্ড, এবং ধীরে ধীরে আপনার টাইডাল ভলিউমটা বাড়বে।
2 সেকেন্ড পরে এটা অ্যাব্রাপ্টলি এটা সিজ হয়ে গেল এবং নেক্সট 3 সেকেন্ড পর্যন্ত এটা স্টপ থাকলো, তখন কি হবে, এই রেসপিরেটরি যে মাসেলগুলো তারা রিল্যাক্স করবে এবং এই সময় এক্সপিরেশন হবে। এরপরে এক্সপিরেশনটা যখন শেষ, বাতাস বের হয়ে গেল, তখন নেমোটক্সিক সেন্টারের বাতাস যখন বের হয়ে গেল, তাদের ইনহিবিশনটা উইথড্র হয়ে গেল, ভেগাল ইনহিবিশনটা উইথড্র হয়ে গেল, ডিআরজি তখন আবার কি হয়ে গেল, এগেইন আরেকটা সিগন্যাল সেন্ড করবে, ডিআরজি থেকে র্যাম সিগন্যাল দেবে। এইভাবে আলটিমেটলি সাইক্লিক্যালি এটার রিপিট হতেই থাকবে। এটাই তো র্যাম সিগন্যাল, তাই না? আচ্ছা, র্যাম সিগন্যালের অ্যাডভান্টেজটা আমি অলরেডি বলছি যে র্যাম সিগন্যালের কারণেই দেখেন এই যে আমাদের যে লাং ভলিউম এটা ধীরে ধীরে বাড়ে, স্টেডিলি ইনক্রিজ করে। নয়তো আমরা কি করতাম, সাডেন টাইডাল ভলিউম বেশি তো আবার সাডেন ছেড়ে দিতাম, তাই না? এরকম, কিন্তু সেরকম না, আমাদের স্লোলি ধীরে ধীরে শ্বাস নিচ্ছি আবার ধীরে ধীরে ছাড়তেছি। দিস প্যাটার্ন ইজ কল্ড র্যাম প্যাটার্ন, এবং এটাই অ্যাডভান্টেজ। নয়তো আমাদের রেসপিরেশনের প্যাটার্নটা কি হয়ে যাবে, গ্যাসপিং টাইপের হয়ে যেত, গ্যাস, সাডেন ইনস্পিরেশন, তারপরে আবার রিল্যাক্সেশন, তাই না? আচ্ছা, লাস্ট আমি দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন বলবো, একটা হচ্ছে অ্যাপনিওসিস আর একটা হচ্ছে অন-ডিন স্কার্স ব্রিথিং। অ্যাপনিওসিস অলরেডি আমি ব্যাখ্যা করেছি, খেয়াল করে দেখেন যে অ্যাপনিওসিসটা হচ্ছে অ্যারেস্ট অফ রেসপিরেশন বা রেসপিরেশনটা সিজ হয়ে যাচ্ছে কখন গিয়ে, এট দ্য লেভেল অফ ম্যাক্সিমাম ইনস্পিরেটরি পজিশন। আমি শ্বাস নিয়ে ম্যাক্সিমাম ইনস্পিরেশন নিয়েছি, এরপরে ব্রেথটা কি সিজ হয়ে আছে বা অ্যারেস্ট হয়ে আছে। হ্যাঁ, কারণ ইনস্পিরেশনটাকে কি বন্ধ করার তো কেউ নাই, কারণ কি হয়ে গেছে, নেমোটক্সিক সেন্টার ড্যামেজ, সাথে ভেগাস নার্ভো কাট, কেউ ইনহিবিশন দিতে পারতেছে না, এটাকে বলে ইনস্পিরেটরি স্পাজম। আর একটা সুন্দর ডেফিনেশন আছে জ্ঞাননের, প্রলং ইনস্পিরেটরি স্পাজম দ্যাট রিজেম্বল ব্রেথ হোল্ডিং। দেখবেন ছোট বাচ্চারা অনেক সময় কানতে কানতে দম নিয়ে আর দম ছাড়ে না, হ্যাঁ, এটাকে বলে অ্যাপনিওসিস। কখন হবে, ইফ দ্য ভেগাই আর কাট আফটার ড্যামেজ টু দ্য নেমোটক্সিক সেন্টার। কেন, আমি কিন্তু এর আগের স্লাইডে আমি কিন্তু সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা কন্ডিশন বলবো, সেটা হচ্ছে অন-ডিন স্কার্স ব্রিথিং। এটা খুব ইন্টারেস্টিং। অন-ডিন স্কার্স ব্রিথিং এটা একটা পৌরাণিক কাহিনী থেকে আসছে, যে একজন গ্রিক মিথে উল্লেখ আছে যে একজন দেবী ছিলেন, যেটা হচ্ছে জলপরী, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, আমি এগুলো খুব একটা মিথ ভালো জানি না, বইতে যতটুকু লেখা দেখলাম যা বুঝলাম, জলপরী বা ওয়াটার নিম্ফ বলে। তা সে তার স্বামীকে অভিশাপ দিছিল, কারণ তার হাজবেন্ড তার বিশ্বাস ভঙ্গ করে দ্বিতীয় বিবাহ করছিল। এই দ্বিতীয় বিবাহ করার কারণে এই গ্রিক দেবী তার যে সুপার ন্যাচারাল পাওয়ার সেটাকে ব্যবহার করে তার হাজবেন্ডকে একটা কার্স বা অভিশাপ দিল। কি অভিশাপ, যে তোমার বডির যত অটোমেটিক কন্ট্রোল, ইনভলেন্টারি কন্ট্রোল, সেই ইনভলেন্টারি কন্ট্রোলটাকে সে কি করে নিল, ইনঅ্যাক্টিভ বা উইথড্র করে নিল। তাহলে এখন দেখেন আমরা রেসপিরেশনে এতক্ষণ যা পড়লাম সব তো এই যে অটোমেটিক কন্ট্রোল, তাহলে এখন রেসপিরেশন তো অটোমেটিক কন্ট্রোল তার হাজবেন্ডের হবে না, তাহলে হাজবেন্ডকে কি করতে হবে, তার যে ভলেন্টারি কন্ট্রোলকে কাজে লাগায় সবসময় রেসপিরেশনটাকে চালাইতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় বলেন তো, আমরা তো পড়ছি যে যখন ঘুমায় পড়ি তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিন্তু ঘুমায় পড়ে। হ্যাঁ, তখন তো আপনি ভলেন্টারি ইয়া করতে পারবেন না, আপনি ডিউরিং স্লিপ তখন তো ভলেন্টারিলি আপনি রেসপিরেশনটাকে কন্ট্রোল করতে পারছেন না, অর্থাৎ ঘুমায় পড়লে কিন্তু আপনি শেষ। হ্যাঁ, আপনার রেসপিরেশন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ ভলেন্টারিলি রেসপিরেশনটাকে কন্টিনিউ করতে পারবেন এবং আপনি বেঁচে থাকবেন। এরকম দেখা যাচ্ছে, এই ঘটনা থেকে আসলে শব্দটা আসছে যে অন-ডিন স্কার্স ব্রিথিং। কথা শুনে এখন আমরা ক্লিয়ার যে এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে যে এই যে এতক্ষণ আমরা যে ব্রেইন স্টিম যে অটোমেটিক কন্ট্রোলটা দেখলাম, এই অটোমেটিক কন্ট্রোলটা কোনো কারণে ডিসরাপ্টেড বা ডিস্টার্ব হয়েছে বা লস্ট হয়েছে, কিন্তু ভলেন্টারি কন্ট্রোল ইনট্যাক্ট আছে। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ রেসপিরেশনটাকে চালাইতে পারবো, কিন্তু ঘুমাই পড়লেই কিন্তু লাইফ শেষ। এই জিনিসটাকেই আসলে অন-ডিন স্কার্স ব্রিথিং, একদম সোজা জিনিস, নাম শুনে ভয় লাগে। তাহলে দেখেন, বিকজ ভলেন্টারি এন্ড অটোমেটিক কন্ট্রোল অফ রেসপিরেশন আর সেপারেট, যেটা আমরা এত দেখাইছি। অটোমেটিক কন্ট্রোল ইজ সামটাইম ডিসরাপ্টেড উইদাউট লস অফ ভলেন্টারি কন্ট্রোল। ভলেন্টারি কন্ট্রোল ইনট্যাক্ট আছে কিন্তু অটোমেটিক কন্ট্রোলটা লস্ট হয়েছে। দিস ক্লিনিক্যাল কন্ডিশন দ্যাট রেজাল্ট হ্যাজ বিন কল্ড অন-ডিন স্কার্স ব্রিথিং। অন-ডিনটা কোথা থেকে আসছে, ওই যে গ্রিক যে দেবী ওয়াটার নিম্ফ, জলপরী, তার নাম থেকে আসছে, যে সে যে অভিশাপ দিছিল সেটা হচ্ছে অন-ডিন স্কার্স। সো সবাইকে ধন্যবাদ।
আমি চেষ্টা করছি আপনাদেরকে অটোমেটিক যে নিউরাল রেগুলেশন বা রিদমিক রেসপিরেশন কিভাবে নিউরাল এই রেগুলেটেড হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, প্লাস আপনার যারা মেডিকেল ফ্রেন্ড আছে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করবেন। এটা হলে আমি একটু অনুপ্রেরণা পাবো, যে অনুপ্রেরণা পেলে আমি হয়তো পরবর্তী ভিডিওটা বানানোর আমার একটা আগ্রহ থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। এরপরে পার্ট 2 তে আমি কেমিক্যাল রেগুলেশন নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে।